তারেক রহমানের অনেক প্রতিবন্ধকতার মধ্যে একটা হবে তার নিজস্ব দল। শেখ হাসিনার পতনের পেছনে তার নিজের দলের অবদান কত প্রচণ্ড এবং কত ব্যাপক। বুয়েটের আবরারকে যে মারল, অবিশ্বাস্য। একটা ছাত্র সংগঠন আরেকটা ছাত্রকে এভাবে পিটায় পিটায় মারে। তারেক জিয়ার কাছে অনেক লোক আসবে, একজন পার্টির লিডার, উনি এটা অগ্রাহ্য করবেন কিভাবে? এটা মরাল ডিলেমা। তো উনি হয়তো ভাবলেন যে আচ্ছা কিছু কিছু দেই, ছোটোখাটো, এখানে একটা চাকরি, ওখানে একটা কিছু, এইভাবেই শুরু হয়। দ্যাট ইজ হাউ দ্য রট বিগিনস। কিছু যদি নাও হতো তাও বাংলাদেশ পরিচালনা করা ডিফিকাল্ট। এখন আপনি একটা এমন বিশ্ব পাচ্ছেন যে বিশ্বের সব কিছু মনে হয় তোলপাড় হয়ে যাচ্ছে। নির্বাচনের পর নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, নতুন সংসদ। প্রত্যাশা এখন শুধু সুশাসন আর জবাবদিহিমূলক সরকার, তাই না, সাথে একটা এমন নতুন রাজনৈতিক সংস্কৃতি এটা ভিন্নমত সম্মান করবে এবং গ্রহণ করবে। কিন্তু তারেক রহমানের সামনে যে চড়াই উতরাই সেগুলো অনেক। পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, দলীয় প্রভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি, সেই চক্রের মধ্যে কি আবদ্ধ থাকবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে চড়াই উতরাই, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো নিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই সপ্তাহে তার উপসম্পাদকীয় লিখেছেন। সেগুলো নিয়ে তার সাথে আলাপ করব। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি এর আগেও বলেছেন তারেক রহমান তার যে ব্যবহার, তার চলন এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে উনি মোটামুটি সংযত, চিন্তাশীল নেতৃত্ব একটা চালু করতে যাচ্ছেন। শুধু সেটাই কি যথেষ্ট একটা টেকসই সুশাসনের জন্য? অবশ্যই না। না, একটা ব্যক্তির একটা পরিচয় হয় না, পাবলিক ইমেজ যেটা হয়, এবং যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনীতিবিদরা, বিশেষ করে নেতারা, অনেক বেশি বক্তব্য দেন, বড় বড় কথা বলেন, কণ্ঠস্বরের সবচেয়ে উচ্চ স্থানে গিয়ে এটা সেটা বলেন। তো সেই যে ব্যাকগ্রাউন্ডের তুলনায় কন্ট্রাস্টটা আমার কাছে খুব আকর্ষণীয়। বেশি কথা বলেন না উনি, এবং বলেন খুবই মার্জিত ভাষায় বলেন। ওনার শব্দ চয়নের মধ্যে এমন কোনো অস্বাভাবিক কিছু নাই। সো আই থিঙ্ক হি রিপ্রেজেন্টস একটা ইমেজ অফ এ সোবার পারসন, একটা ইন্ট্রোস্পেকটিভ পারসন, চিন্তাশীল, একটু কম কথা বলেন, চিন্তা করে কথা বলেন, মানুষের সঙ্গে আচরণের মধ্যে। সো অন দি ফেস অফ ইট আমার কাছে একটা খুব ওয়েলকামিং, একটা রিফ্রেশিং একটা পার্সোনালিটি অফ এ লিডার লাগে। তো অবশ্যই তো এটা দেশ চালানোর জন্য যথেষ্ট নয়, এবং সেখানেই আমার ওনার প্রতি বলতে পারেন যে খুব সহানুভূতিশীল একটা চিন্তা। কেননা আমাদেরও কিন্তু এখন দরকার একটা সাকসেসফুল পলিটিক্যাল লিডারশিপ। এমন যদি হতো যে আমার 10 জন নেতা আছে, তার জন্য একজন বা 2 জন, তা তো না। এখন সত্যিকার অর্থে থ্রু হিস্টোরিক এবং পলিটিক্যাল ডেভেলপমেন্ট এখন বিএনপি হ্যাজ এমার্জড অ্যাজ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং তারেক রহমান তার একদম কি বলবো যে আনকোয়েশ্চেন লিডার। প্রধানমন্ত্রী হয়ে দেশকে ভালো করবে না এরকম তো কারো চিন্তা হয় না। তো তাহলে ভালো করতে হলে কি করতে হবে? আমি যেটা আমার সাংবাদিকতার জীবন থেকে, অভিজ্ঞতা থেকে বলি, যে আমরা কিন্তু কল্পনা করতে, লোকজনের কাছে প্রত্যাশা বিতরণ করতে বেশ ভালো, কিন্তু ওইটার ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা কিন্তু বারবার ব্যর্থ হই। এবং সেই যে দি হোল কালচার অফ ইমপ্লিমেন্টেশন, যেটাকে আপনি সৎ ব্যক্তি দিয়ে খুব সুদক্ষ এবং সুপরিকল্পিত পরিকল্পনা দিয়ে দেওয়ার পরে সেটাকে ধাপে ধাপে কিভাবে সেটাকে আপনি একদম মাটির স্তরে নিয়ে যাবেন, এগুলোতে আমরা কিন্তু বাঙালিরা অত পারদর্শী নই। এবং এই মুহূর্তে এটা খুবই প্রয়োজনীয়। আপনি খালি চিন্তা করেন, বাংলাদেশ শাসন করে কি সোজা কথা? 18 কোটি লোকের আমাদের দেশ, ছোট্ট একটা জায়গায়। তারপরে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে থাকি, ঝড় বৃষ্টি বন্যা হতেই থাকে। তো সেই একটা দেশকে, এতগুলো মানুষকে এত ছোট জায়গায় আপনি সুশাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া,
এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। তো সেখানে উনি এখন তারেক রহমান বসে আছেন। সত্যিকার অর্থে ওনার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা এই প্রথম। তো আমি মনে করি এটা সাংঘাতিক চ্যালেঞ্জিং, এবং ওনার অনেক দিক থেকে ওনার আসবে, চ্যালেঞ্জেস আসবে। একটা তো বলছি যে আমাদের এই এমপ্লয়মেন্ট, দারিদ্রতা, আমাদের ইনফ্লেশন, আমাদের ল্যাক অফ ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, আপনি রাস্তাঘাট যাই বলেন, যা প্রয়োজন তার চাইতে আমাদের অনেক অনেক কম। তো আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে যে আমাদের স্কিলড ম্যান পাওয়ারের অভাব, এবং এই স্কিল ম্যান পাওয়ার কিন্তু সর্বস্তরে। আপনি একদম ফ্যাক্টরির একেবারে লোয়েস্ট লেভেল ওয়ার্কার থেকে আপনি উপরের দিকে যান, ম্যানেজমেন্টের আপনার দক্ষতার অভাব। এবং বিশেষ করে আমি মনে করব যে স্কিলড ওয়ার্কার মানে নিম্ন স্তরে অনেক তারা কিন্তু অগ্রগতি লাভ করেছেন, কিন্তু মিডল লেভেলে, ম্যানেজমেন্ট লেভেলে এখনও কিন্তু আমাদের ভীষণ স্বল্পতা। এবং আপনি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রি দেখেন, এখনও দেখবেন যে মিড ম্যানেজমেন্টে অনেক শ্রীলঙ্কান, অনেক ভারতীয়, অনেক বিদেশি আমাদের ডাকতে হয়, বিকজ ওই লেভেলে নাই। আমি এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি কোনোদিন খুঁজে পেলাম না যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকে এত বছর, প্রায় 40 বছর তাদের যাত্রা, তো সেই 40 বছরের পরেও আমি সব লেভেলের ম্যানেজমেন্ট কেন পাই না? আমার দেশে কেন একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, মানে আরএমজি সেক্টরের স্পেশালাইজড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন হলো না? যেখানে তারা আমার অন্যতম 3টা পিলারের মধ্যে, এগ্রিকালচার, আপনার গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স, 3টার মধ্যে তারা অন্যতম পিলার। তো এটা আমি বুঝতে পারি না। তো এটার থেকেও প্রমাণিত হয় যে আমাদের নিজস্ব সুবুদ্ধির অভাব, এবং নিজের যেটা প্রয়োজন সেখানে আমাদের দক্ষতা গ্রহণ করার অভাব। এবং সেই ধরনের একটা দেশের উনি এখন প্রধানমন্ত্রী, এবং তারপরে আন্তর্জাতিক যে পরিবেশটা সৃষ্টি হয়েছে টোটালি আনএক্সপেক্টেড। মানে এমনিতেই কিছু যদি নাও হতো তাও বাংলাদেশ পরিচালনা করা ডিফিকাল্ট। এখন আপনি একটা এমন বিশ্ব পাচ্ছেন যে বিশ্বের সব কিছু মনে হয় তোলপাড় হয়ে যাচ্ছে, এনার্জি প্রাইস এত বাড়ছে, বমিং হচ্ছে, আমার সাপ্লাই চেইন বিনষ্ট হচ্ছে, আমার যে রেমিটেন্স পাঠায় আমার অন্যতম একটা দেশ পরিচালনার সহায়ক শক্তি, সেখানে কি হবে আমার লেবারদের? কেননা যুদ্ধ তো ওখানেই হচ্ছে, এবং যতগুলো জায়গায় বম টম পড়ছে সেখানে সব জায়গায় তো বাংলাদেশের শ্রমিক আছে। হ্যাঁ, যেটা এখন একটা বড় সমস্যা আমাদের দেশের সামনে, অর্থনীতি, বিনিয়োগ ঘাটতি তো আছেই, বেকারত্ব, মূল্যস্ফীতি, এইটা বড় কয়েকটা সমস্যা যেটা সম্মুখীন হচ্ছে এই সরকারের। এরকম একটা অবস্থায় একই সাথে আবার খাল খনন কর্মসূচিও শুরু হচ্ছে, যেখানে স্কিল হয়তো ওরকম লাগবে না, কিন্তু একই সাথে কিছু এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা হতে পারে, আবার একই সাথে এটা দুর্নীতির একটা জায়গাও হতে পারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমানের অনেক প্রতিবন্ধকতার মধ্যে একটা হবে তার নিজস্ব দল। এখানে আমি দেখেছি, আপনি যদি মানে একটু ইতিহাস ঘাটেন, শেখ হাসিনার পতনের পেছনে তার নিজের দলের অবদান কত প্রচণ্ড এবং কত কি বলবো মানে ব্যাপক, এটা চিন্তা করলে বোঝা যায় যে নিজের দল কিভাবে নিজেকে ধ্বংস করে। ছাত্রলীগ তো ওই দলটাকে এবং প্রাইম মিনিস্টারের ইমেজ, আওয়ামী লীগের ইমেজ ধ্বংস করার প্রধান আমি বলবো একটা কারণ। যেভাবে ওই যে বুয়েটের আবরারকে যে মারল, একটা অবিশ্বাস্য, একটা ছাত্র সংগঠন আরেকটা ছাত্রকে এইভাবে পিটায় মারে। বাট এটা যে করলো আকস্মিক না, ছাত্রলীগের পিটানোর একটা অভ্যাস, তাদের বলতাম হেলমেট বাহিনী, এইসব তারা করতো। তারপরে আপনার যুবলীগ, কৃষক লীগ, অমুক লীগ, তমুক লীগ, এই প্রত্যেকটা কিন্তু একেবারে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে করাপশন করেছে, আইনের দুর্ব্যবহার করেছে, তাদের নিজস্ব মানে উন্নতির জন্য করেছে। সো আজকে যখন বিএনপি ক্ষমতায়, এখন একটা কিন্তু খুবই একটা প্রচলিত কথা আছে যে বিএনপি তো 15 বছর 16 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা তো অভুক্ত, এই কথাটা কিন্তু শোনা যায়। এবং এটার একটা ইঙ্গিত আমরা পেয়েছি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায়, এবং এটাকে কিন্তু জামাতে ইসলামী খুবই দক্ষতার সঙ্গে এই ঘটনাটা ব্যবহার করেছে। আগে কী ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে
পারে, আসতেছে, ওই সময় তাদের এরকম কর্মকাণ্ড। এখন তো ক্ষমতা এসে গেছেন, তো আমি মনে করি তারেক জিয়ার কাছে অনেক লোক আসবে, বলবে আমরা এত অত্যাচারের ভুক্তভোগী, আমরা বাড়িতে থাকতে পারি নাই, আমার ব্যবসা লুটে নিয়ে গেছে, আওয়ামী লীগের পিটানুতে আমি অন্য গ্রামে থেকেছি, হ্যান ত্যান, তো এখন তো আমার তো কিছু একটা দরকার, আমি যদি কোনো সাহায্য না পাই। এই যে ন্যারেটিভটা, এটা খুবই একটা বলতে পারি খুব সেন্সিটিভ ন্যারেটিভ। একজন পার্টির লিডার উনি এটা অগ্রাহ্য করবেন কিভাবে, যে আমার লোকজন এত কষ্ট করে তারা এতদিন স্বৈরা শাসনের নিচে ছিল। আপনি এখানে আপনার লেখায় বলেছেন যে হয়তো এই যাদেরকে না বলতে হবে বা যারা এরকম আবদার করতে আসবে, তারা হয়তো এতদিন ধরে খুব ফেথফুলি তারেক রহমানের সাথে ছিলেন, তাদের সাপোর্ট নিয়ে সে জিতে এসছে, এবং তাদেরকে তার তো এখন মোকাবেলা করতে হবে। এই যে একটা মরাল ডিলেমা, তো উনি হয়তো ভাবলেন যে আচ্ছা কিছু কিছু দেই, ছোটোখাটো এখানে একটা চাকরি, ওখানে একটা কিছু, এইভাবেই শুরু হয়। দ্যাট ইজ হাউ দ্য রট বিগিনস। ওকে, আচ্ছা, আরেকটা গ্রুপ থাকে, সেটা হলো যারা ঠিক পার্টি করে নাই কিন্তু পার্টির সমর্থন করেছে, যেমন পুরনো ব্যুরোক্রেট, পুরনো পুলিশ অফিসার, পুরনো অমুক, পুরনো তমুক, তারা, এবং ওই সব করণের জন্য হলো তারা চাকরির থেকে বরখাস্ত হয়েছে অতীতে, তো তারা এসে বলবে যে আমি তো আপনার সমর্থন করতে গিয়ে আমার চাকরি হারালাম, 15 বছর আগে আমাকে অবসর দিয়ে দেওয়া হয়েছে, তো আমার তো কিছু দরকার। মানে এই মিলে একটা বিরাট একটা কিন্তু সমস্যার সৃষ্টি হয়, এবং আমার ভয় হবে। বাট কামিং টু যে প্রবলেমটা, প্রস্তাবটা বললেন যে খাল খনন, আমি মনে করি, এবং এটা প্রায়ত রাষ্ট্রপতি জিয়া রহমানও করেছিলেন, তখনও আমি এটা খুবই উৎসাহিত বোধ করতাম। আই থিঙ্ক যেহেতু আমি খুব এনভায়রনমেন্টালি কনসিয়াস, এবং ডেইলি স্টারকে আমি এই গত 35 বছরে এনভায়রনমেন্টের উপরে অনেক আমরা অ্যাটেনশন দিয়েছি, এবং বিশেষ করে নদী যে দখল, নদী যে আপনার চরে পরিণত হচ্ছে। সো দেয়ারফর আমি এই প্রজেক্টটাকে খুবই আন্তরিকভাবে আমি গ্রহণ করি, এবং এটার পেছনে আমি সত্যিকার অর্থে ওনাকে সমর্থন করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। আমি মনে করি যে এটার অ্যাপ্রোচটা হওয়া উচিত টোটালি একটা মুভমেন্টের মতন। ধরেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে অজস্র ইউথ আছে, তারা যুবক আছে, তাদের কোনো স্থান নাই। আমরা যদি একটা করতে পারি, একটা মুভমেন্ট, অফ ইউথ অ্যান্ড স্টুডেন্ট এবং সাধারণ জনসাধারণের, যে আমরা জাতীয় স্বার্থে নতুন বাংলাদেশ গড়তে আমরা চলো একটা মানে রাজনৈতিক যেমন আন্দোলন হয়, আমরা এরকম দেশ গড়ার আন্দোলনের নামি। অ্যান্ড দ্য হোল সাইকোলজি শুড বি ভলান্টারিজম। সেখানে অবশ্যই গরিব লোকজনকে কিছুটা হয়তো দিনমজুরির মতন দেওয়া যেতে পারে, বাট অ্যাপ্রোচটা হচ্ছে ভলান্টারিজম। এবং সেখানে রাজনৈতিক নেতারা ভলান্টারি হিসাবে আসবেন, এক্সপার্টরা আসবেন, ইঞ্জিনিয়াররা আসবেন, যারা খাল খননে খুবই পারদর্শী, তারা আসবেন। এইভাবে যদি আমরা একটা অলমোস্ট লাইক আ ন্যাশনাল মুভমেন্ট করতে পারি, এবং সেখানে নেতৃত্ব প্রধানমন্ত্রী নিজে দেবেন, যেমন প্রেসিডেন্ট জিয়া রহমান দিতেন, আমরা দেখেছি তাকে নিজে হাতে খাল কাটতে। সো উই ক্রিয়েট এ ফোকাসড অ্যাটেনশন অন দিস সাইড, যে নদী নালা এগুলো পুনরুজ্জীবিত করা। এবং এটার সঙ্গে কিন্তু আপনার অনেক অন্য জিনিস জড়িত আছে, আপনার কাল্টিভেশন, ফলন, তারপরে পানি সেচ ব্যবস্থা, এবং আপনার যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। নদী আপনি যত খনন করবেন, ছোট ছোট খাল খনন করবেন, সেখান দিয়ে নৌকা যাতায়াত করবে, আপনার ট্রান্সপোর্টেশন বাড়বে। সো এটা শুধু খাল খনন বলে আমি মনে করি না, এটা একটা হলো যে সামগ্রিক গ্রামীণ অর্থনীতির একটা বিপুল পরিবর্তন একটা। দ্বিতীয় হলো যে একটা সাইকোলজি, যে আমরা ফিজিক্যালি ভলান্টারিজমের মধ্যে ঢুকে আমরা দেশের প্রয়োজনীয় পরিবর্তন আনছি। তৃতীয় হচ্ছে ইউথদেরকে ইনভলভ করা, বিকজ আমাদের দেশে কিন্তু অনেক আনএমপ্লয়েড ইউথ আছেন। তো ইউথ, গ্রামীণ অর্থনীতি এবং তোমার ট্রান্সপোর্টেশন, এই তিনটা জিনিস এই অ্যাক্টিভ ভলান্টারি এই নদী খাল খননের মাধ্যমে হতে পারে। এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা বিএনপির প্রোগ্রাম আছে গাছ রোপণ।
তো এই খাল খননের সঙ্গে সঙ্গে গাছ রোপণও আসতে পারে, এবং গাছ রোপণ করাটা একটা সাংঘাতিক প্রয়োজনীয় জিনিস। সো আমি মনে করি যে এটা একটা প্রজেক্ট না, এটা একটা মুভমেন্টের মতন হওয়া উচিত। এর আগে যেরকম বিভিন্ন সময় অভিযোগ ছিল যে খাল খনন আসলে একটা করাপশনের আঁকড়া ছিল, বিভিন্ন সময় বিভিন্ন লোক এখান থেকে কিছু টাকা বানিয়ে নিয়ে গেছে, আসলে কাজের কাজ কিছু হয়নি। এবং এখানেও ওই আপনি যে আশঙ্কার কথা বলছিলেন যে দলের ভেতরের লোক এসে ছোট ছোট ফেভার চাইবে, এবং সেটা শুধু খাল খনন না, অন্যান্য ক্ষেত্রেও হবে, সেই জায়গাটায় আসলে কিভাবে আগাতে পারে? না, আসলে অতীতের খাল খনন যেরকম একদম একটা করাপশনের জায়গা হয়ে গেছে, এটা আমি ঠিক মানলাম না। বিকজ ইফ ইউ লুক অ্যাট ওই সময়কার প্রেসিডেন্ট জিয়ার উদ্যোগে অনেক খাল কিন্তু খনন হয়েছিল, অনেকটা ভালো কাজ হয়েছিল, এবং ওনার মৃত্যুটা, অকাল মৃত্যুটা একটা অঘটন ঘটিয়েছে অবশ্যই। কিন্তু বলবো আমি কি যে এখন মানে দেশ কিন্তু আগের চাইতে আরও অনেক বেশি করাপশনের দিকে ঝুঁকে গেছে, প্রত্যেকটা কাজের মধ্যে ঢুকে গেছে। সো এই খাল খননের মধ্যে যে এটা হবে না তা না, কিন্তু খুব মানে আমাদের খুব সচেতন থাকতে হবে। এবং তারেক রহমানের অন্যতম কঠিন কাজ হবে এই করাপশনটাকে কমানো। আমরা এত রন্ধে রন্ধে করাপশন ঢুকেছে, তো এখন এটা একদিনে হবে না, কিন্তু ক্রমান্বয়ে এটা কমাতে হবে। এবং এখানে আমি মনে করি একটা বড় বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করি যদি কিনা আমরা সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে ডিজিটাইজ করতে পারি। তো আমার সেকেন্ড একটা বিরাট প্রস্তাব হবে যে ডিজিটালাইজেশন অফ দি হোল অ্যাডমিনিস্ট্রেশন। এটা ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু অনেক সময় কি ইনভেস্টমেন্ট আপনি ফান্ড বড় করেও ইনভেস্ট করতে পারেন যদি কিনা আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা যদি যথেষ্ট হয়, যেটা আপনি তখন আপনার ঋণটা আপনি শোধ করে দেবেন। তো আমি মনে করি যে পরিকল্পিতভাবে অ্যাডমিনিস্ট্রেশনের যদি ডিজিটালাইজেশন হয়, তাহলে আমার ওয়েস্টেজ অনেক কমে আসবে, আমার করাপশন অনেক কমে যাবে। বিকজ ফাইলটা যখন ঘুরছে এবং প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর অফিসে যারা ওইসব ফলো করছেন তারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা গিয়ে, এবং আরেকটা হলো যে কাজ করছে সে যখন জানে যে আমার এই কাজটা ডিজিটালাইজেশন হওয়ার ফলে সবাই জানতে পারছে, সে কিন্তু আর মতন করবে না। কনস্ট্যান্ট নজরদারি একদম। আমরা যদি সাকসেসফুল রাষ্ট্র দেখি, হ্যাঁ, এবং আমার খুব ফেভারিট এক্সাম্পল হচ্ছে সিঙ্গাপুর, এবং লি কুয়ান ইউ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। তো সে তার ছোট্ট দেশটাকে এই জায়গায় নিয়ে এসছে, সে প্রত্যেকটা জিনিসকে একটা জব ধীর আওতায় এনেছিল, এবং থ্রু ডিজিটালাইজেশন। খুবই ইন্টারেস্টিং দেশ হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া দ্বিতীয় মহাযুদ্ধের পরে সাউথ কোরিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল আপনার কান্ট্রিজ আফটার। এবং আমরা হয়তো অনেকেই জানি না, আমরা মানে বাংলাদেশ হওয়ার আগে 60-এর দশকে অনেক ডেলিগেশন আসতো সাউথ কোরিয়া থেকে আমাদের কাছ থেকে শিখতে, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিকজ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটু অগ্রগামী ছিল। তারাই আসতো, তাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমাদের মতনই অথবা আমাদের চেয়ে কম ছিল। সে তার পার ক্যাপিটা ইনকাম কোথায় চলে গেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস সাউথ কোরিয়াতে, সেখানে হচ্ছে যে তাদের অনেক কিন্তু র মেটেরিয়াল নাই। তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে র মেটেরিয়াল আমদানি করে ওখানে উৎপাদন করে বিশ্বের কাছে বিক্রি করে কম্পারেটিভলি লোয়ার প্রাইসে। এই সমস্ত কিছু হয়েছে দক্ষ মানব সম্পদের আন্ডারে। তো দিস ব্রিংস মি টু মাই থার্ড প্রপোজাল, যে হিউম্যান রিসোর্স বিল্ডিং। হিউম্যান রিসোর্স আমাদের একটা খুব সহজভাবে যদি বলি, যে ওই যে বলে না যে অশিক্ষিত একটা ব্যক্তি বা যার হাতে স্কিল নাই সে হয় ভিক্ষুক, আর সেই হাতে যখন আপনি স্কিল করে দেন, তাকে দক্ষতা শিখিয়ে দেন, তাকে কিছু কাজ শিখিয়ে দেন, সেই হাত হয়ে যায় সারপ্লাস প্রডিউসার। এটার পার্থক্য কি? আপনাকে হিউম্যান রিসোর্স বানানো, শিক্ষা দেওয়া, দক্ষতা দেওয়া, এবং দক্ষতাটা আবার দিতে হবে যেটা আপনার দেশে প্রয়োজন। আপনার দরকার ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার, তাইলে হবে না। আমাদের এখনও মানে ইউনিভার্সিটিগুলোতে যেসব সাবজেক্ট পড়ানো হয় তার দেশের প্রয়োজনীয়তা আছে কি না আছে আমরা তো ওদিকে বিচারে যাচ্ছি না, না জেনে আমরা তো প্রডিউস করছি। এবং একটা হলো যে আমাদের মানে অশিক্ষিত আনএমপ্লয়েড, একটা হলো শিক্ষিত আনএমপ্লয়েড।
একটা শিক্ষিত আনএমপ্লয়েডের মধ্যে চিন্তা করো যে তুমি রাষ্ট্রীয় সব দিয়ে ইনভেস্টমেন্ট করে তাকে শিক্ষা দিয়েছো, তাকে ইউনিভার্সিটি পাঠিয়েছো, বুয়েটে পাস করিয়েছো, হ্যান করে এটা পাস করার পরে তার চাকরি নেই। ডিসজয়েন্টেড কীরকম? ওয়ারেজ আমার কিছু কিছু ক্ষেত্রে সাংঘাতিক দক্ষ লোকের প্রয়োজন, ওখানে নাই লোক, আবার যে জায়গায় লোক আছে সেখানে আমার প্রয়োজন নাই। তো এইটাও তো এক ধরনের বিরাট ওয়েস্টেজ। সো আমি একটু রিপিট করি, আমি মনে করি যে ভলান্টারি ইউথ মুভমেন্টের মাধ্যমে এই করা, নদী খাল খনন, গাছ রোপণ, এবং এর মধ্যে আরও অনেক কিছু আসতে পারে। যেমন ধরেন এরা ভলান্টারিলি স্কুল কলেজ একটু ঠিকঠাক করে, যে স্কুলের ধরেন টিনটা সরে গেছে বা এই বেড়াটা সরে গেছে, তারা ঠিকঠাক করে দিল। এবং এইটাকে কিন্তু এটা কম্পিটিশনও করা যেতে পারে। একটা আইডিয়া আমি বলতে চাই যে ধরেন আমরা যদি এটা ইউথ কম্পিটিশনের মতন, যে দিনাজপুরের ইউথরা কয় কিলোমিটার, কয়শো কিলোমিটার খনন করেছে খাল, কত গাছ রোপণ করেছে, তো ওই বছর ওই ডিস্ট্রিক্টের ইউথদেরকে, ভলান্টারি লোকদেরকে আমরা জাতীয় সম্মান দেব। এই যে আমরা স্বাধীনতা পুরস্কার দিই, 21শে পুরস্কার দিই, খুব ভালো কথা, বাট যারা সত্যিকার অর্থে ওই মুহূর্তে দেশের জন্য একটা জান দিয়ে পরিশ্রম করছে এবং তাকে আমি দেখতে পাচ্ছি, তার একটা ফল পাচ্ছি, তাকে আমি কেন অ্যাওয়ার্ড করি না? প্রত্যেক বছর যদি আমরা যেই ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি এগিয়েছে তাকে আমি একটা উপহার দিলাম, যে দেশের সবচেয়ে মানব সম্পদ বাড়ছে। সো আমি মনে করি একদিক থেকে, মানে এতগুলো কথা বলছি এই কারণে যে তারেক রহমান অ্যাজ এ কম্পারেটিভলি ইয়াঙ্গার লিডার, নতুন এসছেন, অনেক দিন বিদেশে থেকেছেন, বিদেশে থাকার উনি সদিচ্ছায় থাকেন নাই, তাকে জোর করে এক্সাইল করা হয়েছে, বাট ইট ওয়াজ এ ফোর্সড ইন এ ওয়ে, বলতে পারেন যে চিন্তা করার সুযোগ। উনি দূর থেকে দেখেছেন দেশটাকে 17-18 বছর, কোথায় ভুল হচ্ছে, কে ভুল করছে, কিভাবে হচ্ছে, প্লাস হি লিভড ইন এন এনভায়রনমেন্ট যেটা গণতান্ত্রিক, অ্যাটলিস্ট সহনশীল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ না হলেও সর্বশ্রেষ্ঠ দেশের মধ্যে একটা। সো হি হ্যাড টাইম টু সি, টাইম টু লার্ন, টাইম টু ইন্ট্রোস্পেক্ট। তো আমি মনে করি যে এই একটা ব্যাকগ্রাউন্ড থেকে উনি যখন এসছেন এবং একটা খুবই পাওয়ারফুল ম্যান্ডেট পেয়েছেন, আমরা ওনার কাছে অনেক কিছু আশা করতে পারি। অনেক সময় যেটা দেখা যায়, এক একটা সরকারের জন্য পরীক্ষা আসলে শুরু হয় সরকার গঠন করার পরে। এখন দেখার বিষয় এই সরকার তার সামনে যে সুযোগ আছে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারে কি না। আর এই বিষয়ে আপনি কি মনে করেন আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ডেইলি স্টারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।